হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি শিশির। আজকে তোমাদের আসন্ন কলকাতা পুলিশের যে মেন্স এক্সাম হবে, সামনে প্রিলির পরে মেন্স এক্সাম হবে, এবং তারপরে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টের জন্য যে এক্সামটা হবে আর কি, তার জন্য আসন্ন বা সম্ভাব্য কিছু কোশ্চেন নিয়ে, প্রশ্ন ডালি নিয়ে দ্বিতীয় সেট নিয়ে কিন্তু আজকে আমি এসেছি। তো আশা করি যে আগের সেটটা তোমাদের বেশ ভালোই লেগেছে। এইবার আমি আজকে নতুন কিছু টাইপ বা ভ্যারিয়েশন কিন্তু আনার আমি চেষ্টা করছি। দেখা যাক, কিছু কোশ্চেন আছে প্যাটার্ন বা টাইপ যদি ধরি তাহলে সেটা কিন্তু অবশ্যই আগের মতোই আছে। দুই একটা কোশ্চেন কিন্তু একটু অন্যরকম রয়েছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমরা তাহলে শুরু করে দিচ্ছি যে আজকের সেশনটা। ঠিক আছে, চলো। আমাদের আজকের প্রথম প্রশ্ন যেটা বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব বা ক্রিয়াপদের সঠিক রূপ বসিয়ে একটা শূন্যস্থান পূরণ কিন্তু করতে হবে। আমরা দেখে নিই কী দেওয়া আছে। নোবডি ড্যাশ দ্য ফ্যাক্ট মানে ঘটনা বা কোনো বিষয়, অর্থাৎ নোবডি কেউই ঘটনাটা কিছু একটা, মানে কেউই ঘটনাটা কিছু একটা। তো দেখি এখানে ভার্ব বা ক্রিয়াপদ কি আছে। নো, নোজ, ইজ, নোন, নোয়িং। আচ্ছা, নো মানে কি জানা, KNOW, তাই তো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে নোবডি ড্যাশ দ্য ফ্যাক্ট। তাহলে নোবডি এটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তা। তেমনিভাবে আমি বলতে পারি নোবডি, এনিবডি, সামবডি, নো ওয়ান, এনি ওয়ান, সামওয়ান। এই সমস্ত যেগুলো সাবজেক্ট রয়েছে এরা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট বা এক বচনগত কর্তা। সেই সূত্রকে কাজে লাগিয়ে সবসময় এরা হচ্ছে সিঙ্গুলার কিন্তু একটা ভার্ব নেয়। তো এই ক্ষেত্রে যেহেতু আমার অপশনকে যদি আমি লক্ষ্য রাখি, সেই দিক থেকে বিচার করলে আমরা দেখতে পাবো যে নোবডি এটা হচ্ছে গিয়ে আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ ফার্স্ট বা সেকেন্ড পার্সনের কিন্তু কেউই নয়। এ হচ্ছে গিয়ে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। নোবডি মানে কেউই নয়, মানে নট এ সিঙ্গেল পার্সন, মানে কেউই নয়। সেই দিক থেকে বিচার করলে নোবডি হচ্ছে আমাদের থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার কিন্তু নোবডি এই সাবজেক্টটি। তাই এইখানে যেটা হওয়া উচিত, দেখা যায় নো রয়েছে, নোজ আছে, ইজ নোন আর নোয়িং। ইজ নোন হচ্ছে আমাদের প্যাসিভ করার নিয়ম যেটা রয়েছে অ্যামিজার, এবং সাথে হচ্ছে মেন ভার্বের হচ্ছে থার্ড ফর্ম, সেটা হওয়ার কথা নয়, সেটা আমি কেটে দিচ্ছি। নোয়িং একাকি কখনোই এইভাবে বসতে পারে না, নোয়িং। তারপরে হচ্ছে নো তো হবেই না, কেননা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, তাই সেই ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে কিন্তু এস বাই এস অবশ্যই যুক্ত হওয়ার কথা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ নোজ। তাই আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাই উত্তরটি হয়ে দাঁড়ালো আর কি, যেটা সঠিক উত্তর, নোবডি নোজ দ্য ফ্যাক্ট, অর্থাৎ কেউই বিষয়টি জানে না। চলো তারপরের প্রশ্নে যাই। এখানে কি চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন বা আমাদের যেটা ন্যারেশন যেটা রয়েছে আর কি, সেই ন্যারেশনের উপরে আমরা কিন্তু একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 বলেছে শি সেড টু রাম, সে রামকে বলেছিল হোয়েন ডিড ইউ ডু দ্য টাস্ক, কখন তুমি কাজটি করেছিলে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা যদি এটা একটু করার চেষ্টা করি তাহলে সরাসরি আমি অপশনে আগে যাচ্ছি না, শি সেড টু রাম, তাহলে কি হচ্ছে শি, যেহেতু সেড টু থাকলে কি হয় আস্কড, শি আস্কড রাম। এইবার আমাদের নিয়ম হচ্ছে ইফ বা ওয়েদার বসে এবং WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই পার্টটা শুরু হয় তাহলে সেই WH ওয়ার্ডটাই কিন্তু আমাদের লিঙ্কার হিসাবে কাজ করে। তাহলে এখানে হোয়েন হলো। এবার ইউ কাকে নির্দেশ করছে, কথাটা কে কাকে বলছে, শি কাকে বলছে, কথাটা বলছে রামকে। তার মানে রাম তুমি কখন কাজটি করেছিলে, তাহলে এই ইউ নির্দেশ করছে রামকে। এই ইউ কাকে নির্দেশ করছে, রামকে। তাহলে এইখানে রাম, এই রামের পরিবর্তে, রাম তো হচ্ছে আসলে নাউনের পরিবর্তে তাহলে কি হবে, একটা প্রোনাউন হি বসলো। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেড টু, এই যে রিপোর্টিং ভার্ব,
এই রিপোর্টিং ভার্ব রয়েছে পাস্ট টেন্সে। আমাদের অতিরিক্ত সতর্ক তখনই হতে হয় যদি রিপোর্টিং ভার্ব আমাদের কি হয়, পাস্ট ফর্মে থাকে। তাহলে পাস্ট ফর্মে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে রিপোর্টেড ভার্ব অবশ্যই সেটাও কিন্তু পাস্টে যাবে। এবার লক্ষণীয় বিষয়, এইখানে ডিড থাকার জন্য এটাকে আমরা প্রথমেই কেটে দিচ্ছি। ডিডটা আবার কোন টেন্সকে নির্দেশ করে? ডিড বসে হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে এইখানেও সিম্পল পাস্ট, এই পাশেও রয়েছে সিম্পল পাস্ট, অর্থাৎ রিপোর্টিং ভার্বও সিম্পল পাস্ট, রিপোর্টেড ভার্বও কিন্তু সিম্পল পাস্ট। তাহলে কি হচ্ছে? গভীরে যাও, অর্থাৎ পাস্ট পারফেক্টে যাও। তাহলে তাই এখানে হয়ে যাবে হি হ্যাড, এইখানে হচ্ছে হ্যাড বসলো, পাস্ট পারফেক্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হ্যাড বসলো। আর মেইন ভার্ব হচ্ছে থার্ড ফর্ম, মেইন ভার্ব হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, যেহেতু পাস্ট পারফেক্টে আমরা করছি। তাহলে হোয়েন হি হ্যাড ডান দ্য টাস্ক, অবজেক্ট কি? দ্য টাস্ক হয়ে গেল। তাহলে দেখি তো, এটা তো আমি করে দিলাম তোমাদের। এইবার একটু দেখার চেষ্টা করি যে এই অপশন কোথায় রয়েছে। অপশন এতে কি রয়েছে? শি আস্কড রাম, শি আস্কড রাম, শি আস্কড রাম হোয়েন, হোয়েন, হোয়েন হি হ্যাড ডান কি? দ্য টাস্ক। তাহলে বাকি অপশনগুলো আমার যদি নিয়ম সঠিকভাবে জানা থাকে, ন্যারেশনের যদি নিয়ম আমার যদি সঠিকভাবে জানা থাকে উক্তি পরিবর্তনের, তাহলে কিন্তু আমার অপশন না দেখে আমি কিন্তু নিজেও তৎক্ষণাৎ মাথার মধ্যে উত্তরটি খেলিয়ে আমি কিন্তু সেই কাজটি করে নিতে পারি। তাই 2 এর দাগের সঠিক উত্তর বা কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর বা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমার অপশনে। এইখানে আস্কড এটাও ঠিক আছে, কিন্তু হলো না, কারণ আমার এ তো অলরেডি হয়েছে। টোল্ড কখনোই হবে না, আর সেই টু তো এইভাবে তো আর থাকবে না, সেই টু তো টোল্ড বা আস্কড এই সমস্ত তো হবেই। তারপরে কোশ্চেন আমরা যাচ্ছি, খুব সোজা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। খুব সোজাই আশা করছি যে এখানে কি বলেছে? দেয়ার ইজ ড্যাশ ইউক্যালিপটাস ট্রি নিয়ার আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির কাছে একটা ইউক্যালিপটাস গাছ আছে, ইউক্যালিপটাস গাছ আমার বাড়ির নিকটেই আছে। এবার বিষয়টা হচ্ছে এখানে অপশন এতে হচ্ছে আমাদের কি রয়েছে একটু দেখার চেষ্টা করি। এ, বিতে রয়েছে অ্যান, আর সিতে রয়েছে দি বা দা। এইবার এইখানে দেখো তো ইউক্যালিপটাস, এইবার শুরুটা হয়েছে, এই শব্দটির শুরু হয়েছে হচ্ছে ভাওয়েল দিয়ে, অর্থাৎ এ ই আই ও ইউ। ভাওয়েল দিয়ে শুরু হলেও উচ্চারণটা কি হচ্ছে? ইউ এর মতো। যেমন আমরা যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তাই তো? এবার শুরু হলো কি দিয়ে? ইউ দিয়ে। কিন্তু ইউ এর উচ্চারণ ছোটবেলার থেকে আমরা জেনেছি যে ইউ এর উচ্চারণ যদি ইউ হয় তাহলে তার আগে হচ্ছে এ বসে। এক্স্যাক্টলি এখানেও তাই। এইখানে ই থাকলেও ই আর ইউ মিলে ইউ হচ্ছে, ঠিক আছে? তো যেহেতু এইখানে ইউ হচ্ছে আর কি, এইখানে যেহেতু ইউ হচ্ছে, তাই আমরা বলতে পারি যে ইউ এর উচ্চারণ বা ইউ মিলে যে ইউ হচ্ছে, সেই জন্য এখানে অপশন হয়ে যাচ্ছে এ, অর্থাৎ এতে এই রয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ। অপশন এতে এ রয়েছে, এই হচ্ছে। তাহলে সেন্টেন্স দাঁড়াচ্ছে এইরকম, দেয়ার ইজ এ ইউক্যালিপটাস ট্রি নিয়ার আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির ঠিক কাছেই একটা ইউক্যালিপটাস গাছ রয়েছে। দেয়ার ইজ এ ইউক্যালিপটাস ট্রি নিয়ার আওয়ার হাউস। তেমনিভাবে আর একটু বলে দিই, যেমন এগুলো খুব সোজা, অনেস্ট, হনেস্ট কিন্তু আমরা উচ্চারণ করি না, তাই এইখানে অ্যান হবে, অ্যান অনেস্ট ম্যান। কথার কথা আমি যদি বলি, যেহেতু এইচের উচ্চারণ হচ্ছে না, এইচের উচ্চারণটা থাকে হচ্ছে সাইলেন্ট বা নীরব। এইচের উচ্চারণ যেহেতু হচ্ছে না, উচ্চারণ হচ্ছে অ, মানে ও এর উচ্চারণ, সেই জন্য অ্যান হলো। তেমনিভাবে ইউ এর উচ্চারণ ইউ হলে এ বসে। আবার এই দিকে যদি ধরি তাহলে ওয়ান আর্ম ম্যান, কথার কথা এক বাহু বিশিষ্ট লোক, তাহলে ও এর উচ্চারণ ওয়া যদি হয় সেই ক্ষেত্রেও কিন্তু এ বসে। তো এগুলো যেগুলো ব্যতিক্রমী বা এক্সেপশনাল যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোকেই কিন্তু আমাদের ভালো মতো দেখে নেওয়া উচিত। তো যাই হোক, আমাদের 3 দাগের যদি সঠিক উত্তর ধরি তাহলে সেটা হচ্ছে অপশন এ, যেখানে এ রয়েছে। তাই আমার সেন্টেন্স দাঁড়ালো এরকম, দেয়ার ইজ এ ইউক্যালিপটাস ট্রি নিয়ার আওয়ার হাউস।
ফাইন্ড আউট দি এরর পার্ট। এরর পার্ট এক কথা হচ্ছে এরর কারেকশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ইফ ইউ ডোন্ট ফাইন্ড আউট এনি এরর ইউর অ্যান্সার ইজ নো এরর। যদি তোমার কোনো এই সেন্টেন্সের কোনো অংশে যদি এরর তুমি খুঁজে না পাও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু উত্তর হয়ে যাচ্ছে নো এরর। আমরা আগে মূল সেন্টেন্সটা পড়ি, কোশ্চেন সেন্টেন্স বা প্রশ্ন বাক্যটা পড়ি। দ্য লাভার্স অর্থাৎ প্রেমিক যুগল বা প্রেমিক প্রেমিকারা ওয়ার্কড বিসাইড ইচ আদার ইন সাইলেন্স, অর্থাৎ লাভার্স যারা ছিলেন আর কি, একজন মানে কাপল আর কি, এক জোড়া কাপল বা কাপল আর কি। দ্য লাভার্স ওয়ার্কড বিসাইড ইচ আদার ইন সাইলেন্স, অর্থাৎ তারা খুব নীরবভাবে ওই লাভার্স তারা কি করছিল, হেঁটে যাচ্ছিল, এরকমটা বোঝাচ্ছে। দ্য লাভার্স ওয়ার্কড, এইখানে কি কিছু ভুল মনে হচ্ছে না? বিসাইড ইচ আদার এইখানে কোনো একটু গল্প হতে পারে। ইন সাইলেন্স মানে নীরবতার সঙ্গে বা নীরবভাবে, ঠিকই আছে। চলো এইখানে যদি আমি ভুলের জায়গাটা ধরি, সেটা হচ্ছে গিয়ে বিসাইড। এইবার বিসাইডটা কোন ক্ষেত্রে আমার ইউজ হবে? বিসাইডটা বসে হচ্ছে গিয়ে স্টেশনারি পজিশনের ক্ষেত্রে। স্টেশনারি মানে হচ্ছে যেটা হচ্ছে স্থির, স্টেশনারি 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 পজিশনের ক্ষেত্রে কিন্তু আমার কি হচ্ছে, বিসাইডটা ইউজ হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু একটা মুভমেন্ট রয়েছে, এখানে সাবজেক্ট হিসাবে যে লাভার্স রয়েছে তারা হাঁটছিল, একটা মুভমেন্ট যেহেতু রয়েছে, তাই এইখানে বিসাইডের পরিবর্তে তোমার যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে ক্লোজ টু। ক্লোজ টু অর্থাৎ নিকটবর্তী, মানে পাশাপাশি, এই অর্থে। বিসাইড মানেও পাশাপাশি। যদি এরকমটা হতো হি সিটস বিসাইড মি, অর্থাৎ সে আমার ঠিক পাশে এসে বসে, তাহলে কি পাশে এসে আমি বসে আছি, আমার পাশে কেউ এসে বসলো, মানে আমরা দুজনে স্থিরভাবে বসলাম আর কি, এরকম একটা ব্যাপার। কিন্তু যেহেতু যখন এরকম হচ্ছে একটা মুভমেন্ট বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ক্লোজ টুটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাই এই প্রশ্নের যদি ভুল অংশ আমরা খুঁজে বের করতে চাই, সেটা হচ্ছে অপশন বিতে, অর্থাৎ এই অংশে ভুল আছে, তাই 4-এর দাগের বা 4 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু বিসাইড ইচ আদার, এর পরিবর্তে হয়ে যাওয়া উচিত ক্লোজ টু। তারপরের আমরা প্রশ্নে যাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, সুইটেবল ওয়ার্ড দিয়ে রমেশ বাবু ইজ এ ম্যান অফ ড্যাশ। রমেশ বাবু একজন কি ধরনের লোক, কি প্রকৃতির লোক, সেই জিনিসটা কিন্তু এইখানে বলা হচ্ছে। রমেশ বাবু ইজ এ ম্যান অফ, বলছে প্রিন্সিপালস বোথ এ অ্যান্ড বি নান। এবার আমাদের একটা টেন্ডেন্সি কিন্তু অনেক ক্ষেত্রে কাজ করে, যে যেখানে আমরা অপশন সিতে দেখি যে বোথ এ অ্যান্ড বি, সেটাই আমরা কিন্তু বেশিরভাগ উত্তর করে দিয়ে আসার একটা কিন্তু টেন্ডেন্সি দেখাই আর কি, বা আমাদের মধ্যে সেই জিনিসটা কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে একটু বুঝতে হবে যে সেন্টেন্সের রিকোয়ারমেন্ট বা চাহিদাটা কি জরুরি ব্যাপারটা রয়েছে। রিকোয়ারমেন্টটা হচ্ছে এটাই যে খুব নিয়মনিষ্ঠ লোককে, রমেশবাবু একজন নিয়মনিষ্ঠ লোক। এইবার আমরা যদি দেখি এই প্রিন্সিপাল মানে কি, এখানে যদিও প্লুরাল করা আছে, যাই হোক, এই প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, ঠিক আছে, অধ্যক্ষ। আর এইখানে হচ্ছে প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমূলক বা ন্যায়নিষ্ঠ, এইরকম। তাই আমার সেন্টেন্সের রিকোয়ারমেন্ট হিসাবে আমি বলতে পারি যে এই 5-এর দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ রমেশবাবু ইজ এ ম্যান অফ প্রিন্সিপালস, অর্থাৎ রমেশবাবু খুব ন্যায় নীতিপূর্ণ বা নিয়মনিষ্ঠ প্রকৃতির একজন কিন্তু লোক। চলো আমরা তারপরের প্রশ্নে যাই, আশা করছি বুঝতে পারছো তোমরা। ক্যাটাস্ট্রফ, আচ্ছা আগে নির্দেশটা পড়ছি, ডিরেকশন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিমটা কি? সিনোনিম মানে সমার্থক শব্দ। আচ্ছা, ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে হলো ধ্বংস, বিনাশ, প্রলয়, এই জিনিসগুলোকে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এইখানে দেখি কি কি আছে। ট্র্যাজেডি বলে না, তার লাইফটাতে খুব বিশাল বড় একটা ট্র্যাজেডি কিন্তু চলে এসছে, বা বিশাল বড় একটা ট্র্যাজেডি হলো। অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, ভায়োলেন্স হচ্ছে হিংসা, আর হেট্রেড মানে হচ্ছে আমরা জানি ঘৃণা। তাহলে এই রাগ, হিংসা, ঘৃণা এগুলোর তো কোনোটাই হচ্ছে না, যেহেতু সিনোনিম বলছে আর কি। সেই দিকে আমরা বলতে পারি যে এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ ট্র্যাজেডি। তাই আমরা বলতে পারি যে ক্যাটাস্ট্রফ
এই যে শব্দটি এখানে রয়েছে প্রশ্ন বাক্যে, এর সঠিক সিনোনিমাস ওয়ার্ড বা সিনোনিম হচ্ছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানেও কিন্তু ধ্বংসকেই নির্দেশ করবে এরকম। তারপরে চলো কোশ্চেন নাম্বার 7-এ কি রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম। আমার আগের সেটেও দেখতে পাবে যে সিনোনিম আগে যেরকম ছিল অ্যান্টোনিম ছিল আগের সেটে, এই সেটটাতে অর্থাৎ সেট 2-তে প্র্যাকটিস সেট 2-তেও কিন্তু সিনোনিম অ্যান্টোনিম। একটা জিনিস মাথায় রাখবে যে ইংরেজির কোশ্চেন সেটা 10 মার্কসই থাকুক না কেন, কোনো একটা প্রশ্নপত্রে ওভারঅল 100 মার্কস থাকুক বা 85 তোমাদের আছে, সেইখানে কিন্তু ইংরেজির কোশ্চেন সেট হবে, সিনোনিম অ্যান্টোনিম থাকবে না, এরকমটা কিন্তু মানে ভাবার কোনো কারণ নেই। সিনোনিম অ্যান্টোনিম ছাড়া কিন্তু কোশ্চেন সাধারণত হয় না, সিনোনিম অ্যান্টোনিমটা কম বেশি কিন্তু থাকেই। তো এখানে অ্যান্টোনিম কি বলছে, ডেমোলিশ। আমরা মূল প্রশ্নে আসি, ডেমোলিশ। ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস, ডেমোলিশ মানে হচ্ছে ধ্বংস, বিনাশ, প্রলয়, এই সমস্ত কিন্তু ডেমোলিশের বাংলা অর্থ। তো এইবার আমরা দেখছি এর অ্যান্টোনিম, তার মানে হচ্ছে সৃষ্টি, সৃজনশীলতা বা নতুন রূপে কোনো কিছু তৈরি করা, সেই জিনিসটাকে নিচের কোন শব্দের দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে এস্টাবলিশ, অর্থাৎ কি করা, স্থাপন করা, তৈরি করা, সেট আপ আর কি এরকম। তাহলে ডিমিনিশ মানেও কি, ধ্বংস করা। ক্রাশ মানেও হচ্ছে আমরা জানি একদম ক্রাস্ট মানে হচ্ছে ধ্বংস করা। ডিভাস্টেড মানে হচ্ছে বিধ্বংসী বা ডিভাস্টেশন, ডিভাস্টেড থেকে ডিভাস্টেশন এরকম। তাই ডেমোলিশের সঠিক অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে গিয়ে আমাদের অপশন অনুযায়ী স্ট্যাবলিশ। ঠিক আছে, তো একটা সিনোনিমের পরে এটা কিন্তু একটা অ্যান্টোনিমও গেল। তারপরে আমরা কোশ্চেন নাম্বার 8-এ আসি, যে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোয়িং প্রোভার্ব। আমি বলেছিলাম যে এক দুটো কোশ্চেন একটু আলাদা আছে। প্রোভার্ব এই টপিকটা মানে বেশিরভাগ ছাত্রছাত্রীরা অ্যাভয়েড করে বা কেউ পড়ে না বললেই চলে, কিন্তু বলা তো যায় না, এখনকার যেহেতু কোশ্চেনের যে প্যাটার্ন টাইপ, যে আমরা ট্রেন্ড বলতে পারি, যে সেই ট্রেন্ড অনুযায়ী একটা প্রভাব কিন্তু চলে আসতেই পারে। তো সেইখান থেকে একটা কোশ্চেন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। চলো, বলেছে এ ক্যাট হ্যাজ 9 লাইভস, একটি বিড়ালের 9টি জীবন আছে। বাংলায় যদি আক্ষরিক অর্থে আমরাকে এটার এই ইংরেজি শব্দগুলোরই যদি আমরা বাংলা অর্থ করি, তাহলে দাঁড়ায় যে একটি বিড়ালের 9টি জীবন আছে। ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে যে কই মাছের প্রাণ বড় শক্ত, মানে খুব সহজে কিন্তু কই মাছ, এদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, আমরা জীবনবিজ্ঞানেও পড়েছিলাম, কই মাছের প্রাণ বড় শক্ত, এরকম একটা প্রচলিত কথা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এখানে কিন্তু সেই কথাকেই কিন্তু নির্দেশ করছে। তাহলে নিচে এই যে এ ক্যাট হ্যাজ 9 লাইভস, আমি ভিতরের গল্পটা বলে দিলাম, তাহলে নিচের কোন অপশনের দ্বারা বোঝায় যে কই মাছের প্রাণ বড় শক্ত, মানে খুব সহজে যেটা বিনষ্ট হয় না, সহজে বশ্যতা স্বীকার করে না, সহজে হেরে যায় না, খুবই শক্ত প্রকৃতি, দৃঢ়ভাবে লেগে থাকে, এরকম একটা বিষয়। হাংরি ওয়েটস ফর নো ডেলিগেসি, অর্থাৎ ক্ষুধা কখনো কি করে না, ডেলিগেসি মানে কোমলতার জন্য ওয়েট করে না, এরকম কি। গ্র্যাসপন লস হল আমরা এর আগেও পড়েছি, অতি লোভে তাঁতি নষ্ট। এ বেকার হ্যাজ নাথিং টু লুজ, একজন ভিক্ষুকের হারানোর মতো কিছু নেই। তো লাস্টে বলেছে এ ক্যাট ইজ মোর টিনাসিয়াস দ্যান অ্যানি অ্যানিমেল, অর্থাৎ একটি বিড়াল সে হচ্ছে অনেক বেশি টেনাসিয়াস, মানে অনেক বেশি সে কিন্তু সুদৃঢ় অবস্থায় থাকে, অনেক বেশি দৃঢ় থাকে একটি বিড়াল, মানে হচ্ছে এইখানে জীবন বা প্রাণ যে তার অনেক বেশি শক্ত প্রকৃতির, খুব সহজে দমে যাবার নয়, সেই জিনিসটাকেই কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে। তাই আমার অপশন যদি এলিমিনেট করি তাহলে এবিসি এই 3টি অপশন হচ্ছে না এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে অপশন ডি। এটা কিন্তু একটু আলাদা ধরনের ছিল, প্রভাব থেকে সাধারণত কোশ্চেন সেট হয় না, কিন্তু রিসেন্ট ট্রেন্ড যদি আমি ফলো করার চেষ্টা করি, দেখা গেল যে তোমাকে 10টি প্রশ্নের মধ্যে তুমি 9টিই জানো, 9টি প্রশ্নের সঠিক উত্তর জানা আছে তোমার, কিন্তু কোনো অবস্থায় দেখা গেল যে একটা কোশ্চেনে তোমাকে আটকাতে হবেই। সেই জন্য হচ্ছে এই চ্যাপ্টারটাও আমার মনে হয় বেশ কিছু প্রভাব তোমাদের পড়ে যাওয়া উচিত। তো আজকে তারপরে হচ্ছে এবার 9 নম্বর প্রশ্ন দেখি কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল ওয়ার্ড। আচ্ছা, আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক,
দেখি কোশ্চেনে কি বলেছে, হার রেপুটেশন হ্যাজ বিন ড্যাশ বাই হার ফুলিশ অ্যাক্টস, অর্থাৎ তার বোকা বোকা কাজের জন্য, তার বোকা বোকা কৃতকর্মের জন্য, তার ফালতু কিছু কাজের জন্য তার, অর্থাৎ ওই হার বলতে এখানে মহিলা আর কি, হার রেপুটেশন অর্থাৎ সেই মহিলাটির, কোনো একজন মহিলার তার যে খ্যাতি, রেপুটেশন মানে ফেম, যে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু কি হয়ে গেছে। এবার আমরা একটু বাংলা মানে বোঝার চেষ্টা করি। ইনক্রিজড অর্থাৎ তার ফলিশ অ্যাক্টের জন্য তার খ্যাতিটা কি ইনক্রিজ করেছে? কেউ মনে করো বোকা বোকা কাজ করলো আর তার খ্যাতি বৃদ্ধি পেল, এটা তো না। ডিক্রিজড এটা মানে কিন্তু কমে যাওয়া। এবার দেখি কমে যাওয়া। রিট্রিভড মানে হচ্ছে মুক্তি পাওয়া, রিট্রিভ মানে হচ্ছে মুক্তি পাওয়া অর্থে। আর টেন্টেড, টেন্টেড মানে হচ্ছে এই সেন্টেন্সের সাপেক্ষে ভালো করে যদি বাংলা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে কলঙ্কিত। অর্থাৎ কারোর একজন ব্যক্তি, তার যথেষ্ট খ্যাতি আছে কিন্তু তার কোনো একটা বোকা কাজের জন্য, একটা বাজে কাজের জন্য, তার এতদিনের অর্জিত খ্যাতি, তার একটা খারাপ কাজের জন্য সেই খ্যাতিটা কি হলো, কলঙ্কিত হলো। তো সেন্টেন্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হচ্ছে টেন্টেড। ডিক্রিজটা কিন্তু ভালো যায় না, কেননা সুইটেবল ওয়ার্ড বলছে, মানে ইংরেজির ওয়ার্ড, একই ওয়ার্ড তার ব্যবহার এক এক জায়গায় এক এক রকম অর্থে হয়। তাই এইখানে অ্যাজ পার অপশন আমাদের টেন্টেড এই যে অপশনটি রয়েছে, এই অপশনটি কিন্তু অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এই সেন্টেন্সের সাপেক্ষে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে এই অপশনটি সঠিক উত্তর হিসেবে পরিগণিত হবে। আজকের সেট টু লাস্ট কোশ্চেন, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ডিয়ার বা হরিণের প্লুরাল ফর্ম। এইবার দেখি কি বলেছে, ডিয়ার, ডিয়ার্স, ডিয়ার, ডিয়ার্স। আচ্ছা, এই সিয়ের ডিয়ার মানে প্রিয়, আর এটাকে জাস্ট একটু প্লুরাল করে দেওয়া আছে, তাহলে এই দুটো তো হচ্ছেই না। এইবার বিষয়টা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই হয়তো এই ডিয়ার্স যেটা আছে, আমরা জানি যে বয় থাকলে বয়েস, বাস থাকলে বাসেস, বক্স থাকলে বক্সেস, এরকম হয়। অনেকেই কিন্তু এটা কিন্তু ডিয়ার্স দিয়ে আসবে, কিন্তু সেটা যদি তোমরা করো তাহলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কেননা বেশ কিছু ইংরেজিতে আমাদের নাম্বার রয়েছে যারা তাদের সাথে কোনো কিছু ওয়ার্ড লেটার সংযুক্ত করার ফলেই যে তারা প্লুরাল হবে এমনটা কিন্তু নয়। তাই এই ক্ষেত্রে হচ্ছে ডিয়ারের সঠিক উত্তর কিন্তু ডিয়ারই হবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে রাখো। এরকম বেশ কিছু কিন্তু ওই নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে, সিঙ্গুলার প্লুরাল চ্যাপ্টার, সেখানে বেশ কিছু এরকম নাম্বার রয়েছে যাদের পরিবর্তন কিন্তু হয় না, তাদের একবচন এবং বহুবচন সবসময় অপরিবর্তনশীল থাকে। তো যাই হোক, খুব দ্রুতই আমি আশা করি আজকে পড়ালাম তোমাদেরকে। আগামী তোমাদের যে পরীক্ষা রয়েছে সামনের আমাদের কলকাতা পুলিশের মেন্সে, সেটা এখনও যদিও দেরি আছে প্রিলির জন্য, এবং সামনে যেটা ফেব্রুয়ারি মাসে, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসের 16ই ফেব্রুয়ারি 2025 সালে তোমাদের যে পুলিশের পরীক্ষা হবে, তার জন্য আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। আমাদের আরও টিচাররা রয়েছেন, তারাও পড়াচ্ছেন। তো এইভাবে প্র্যাকটিসের নিয়ে এসে খুব স্বল্প সময়ে যাতে তোমাদেরকে অন্তত টাইপটা কমন ফেলে দিতে পারি আমরা, সেই চেষ্টায় থাকবে। এবং আর একটা কথা হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে যে স্যার আমাদের এই টপিকের উপর একটু পড়ান, বা এই জিনিসগুলোকে যদি আরও একটু ওই কোশ্চেনগুলো সেট করা যায়, তাহলে কিন্তু আমাদেরও বুঝতে সুবিধা হয় যে তোমাদের রিকোয়ারমেন্টটা কি। আমরা তো আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে পড়াবোই, তারপরেও কিন্তু তোমাদের কাছ থেকেও আমাদের ফিডব্যাকটা কিন্তু পাওয়া খুব জরুরি। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের লাইক, তোমাদের সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব যে তোমরা করবে, তাতে আমরা কি হব, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব, আরও ভালো মতো ক্লাস করার চেষ্টা করব আমরা আমাদের বেস্ট জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো আজকের মতো সেশন এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের এই দেখার জন্য, এই সেশনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে তোমাদের জন্য আরও কিন্তু সেশন আমি নিয়ে আসবো, অন্যান্য স্যাররাও কিন্তু নিয়ে আসবে। তো আজকের মতো এটুকুই, সবাইকে ধন্যবাদ।